সো আলটিমেটলি এই বাইকটা আমাদের বাজারে আমাদের মার্কেটে কতটুকু সার্ভাইভ করতে পারবে এই ব্যাপারে আমি সন্দিহান আসলে। আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে কি নিয়ে রিভিউ করতে যাচ্ছি এটা সাবটাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো এই যে আমার সামনে আছে, এটা হচ্ছে হিরোর একটা ব্র্যান্ড নিউ বাইক, সেটা হচ্ছে হিরো কারিজমা এক্সএমআর। অ্যাকচুয়ালি একদম ব্র্যান্ড নিউ বলবো না আমি, এটার একটা প্রিডিসেসর আছে, সেটা হচ্ছে কারিজমা জেডএমআর ছিল। বাট যদি জেডএমআরের ডিএনএ খুঁজেন আপনি এটার মধ্যে, তাহলে ছিটে ফোটাও পাবেন না আর কি। ওইটার সাথে আসলে এটার কোনো মিল নেই বা কম্পেয়ার করা যাবে না। ওইটাকে মোটামুটি একটা লেজেন্ডারি বাইক বলা যায় ওই সময়ে আর কি। ওই সময়ের সাথে যদি তুলনা করি, ওই যে লিগেসি এটা ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো বাইকের যেটা হার্ট আর কি, একদম ইঞ্জিন, নতুন ইঞ্জিন অ্যাকচুয়ালি, এটা ডিওইসি ইঞ্জিন একটা, এবং লিকুইড কুইল অবশ্যই। তো এই ইঞ্জিনটা প্রডিউস করতেছে 25.5 PS পাওয়ার আর কি। আর এটা হচ্ছে টর্ক দিয়ে, যেটা ম্যাক্স টর্ক দিয়ে, সেটা হচ্ছে 20.4 নিউটন মিটার টর্ক। তো এদিক দিয়ে বিবেচনা করলে যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিন একটা, মানে থিওরিটিক্যালি আর কি। যখন আমরা চালিয়ে দেখবো তখন আরও বুঝতে পারবো বিষয়গুলো, সেটা ইনিশিয়ালি, মিড রেঞ্জে এবং টপ এন্ডে যায় কেমন পাওয়ার ডেলিভারি দেয়, সেটা আমরা দেখবো চালানোর সময়। এই জিনিসগুলো আমি বলবো। বেসিক্যালি আমি হচ্ছে যেটা করি, শেষের দিকে যায় নেগেটিভ জিনিসগুলো বলি। তো এই বাইকের ক্ষেত্রে আমি একই সাথে বলে যাবো আর কি, পজিটিভ নেগেটিভ দুটো একই সাথে বলে যাবো যখন যেটা পাবো। সাসপেনশনের কথা যদি বলি, সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। তো এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, এরকম একটা বাইক, 210 সিসির একটা বাইক, এই বাইকে আসলে টেলিস্কোপিক সাসপেনশন না দিয়ে এখানে ইউএসডি সাসপেনশন তারা দিতে পারতো আর কি। এটা আরও লুকটাকে আরও বেটার করতো, আরও ফিডব্যাক ভালো দিত। তো সাসপেনশনের কথা যেটা বলতেছিলাম, সাসপেনশন সামনে অবশ্যই আমার মতে ইউএসডি দেওয়া উচিত ছিল, আর পিছনে মনোশক দেওয়া হয়েছে। সচরাচর এই বাইকে তো মনোশক ছাড়া চলবেই না, এটা একটা বিষয়। আর ডিস্কের কথা যদি বলি, এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, কিন্তু বাংলাদেশে কম বাইক আছে আর কি ডুয়েল চ্যানেল এবিএসে, তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্যাম। তো সামনে হচ্ছে 300 mm এর বড় একটা প্যাডাল ডিস্ক দেওয়া হয়েছে, এটা বেশ ভালো একটা জিনিস। আর পেছনে হচ্ছে 230 mm এর ডিস্ক, অর্থাৎ এটাতে ডুয়েল চ্যানেল ইউজ করা হয়েছে আর কি এই বাইকটাতে। তো ব্রেকিংয়ে কেমন ফিডব্যাক দেয় এটা আমরা চালানোর সময় দেখবো, এবং সামনেরটা এবং পেছনেরটা প্লাস কম্বি সবগুলো আমরা ইন্ডিভিজুয়ালি চেক করবো আর কি, তখন আমি ফিডব্যাকটা দিতে পারবো। তো এই বাইকে হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক যেটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে 11 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। তো আমার কাছে মনে হয়েছে আর কি, এই ফুয়েল ট্যাঙ্ক আরেকটু বড় ক্যাপাসিটি 13-14 লিটার দিলে ইট উড বি বেটার, ভালো হইতো আরও। কারণ এতে করে আপনি যখন এটা নিয়ে ট্যুরে যাবেন, আপনাকে ঘন ঘন রিফিল করতে হবে। আর টায়ার প্রোফাইলের কথা যদি বলি, এক গতানুগতিক এই সেগমেন্টের যে বাইকগুলো আছে বা 150-60-এর এইগুলি, অর্থাৎ পিছনে 140 সেকশনের টায়ার, সামনে 100 সেকশনের টায়ার, এমআরএফের টায়ার, স্টক টায়ার দেওয়া থাকে। আরেকটা জিনিস যেটা আমি বলবো, একটু দেখাও সামনে ক্লাস্টারের কথা যদি বলি আর কি, ক্লাস্টারটা বেশ ভালো লেগেছে আর কি আমার। তো কনসোলটার ব্যাপারে যেটা আমি বলতে চাই, এটা ইজি টু রিড আর কি, আপনি সহজেই পড়তে পারবেন। এবং এখন যেমন ডেলাইটের ভিজিবিলিটি যথেষ্ট ভালো আর কি। গতানুগতিক সব কিছুই আছে এখানে, অ্যাভারেজ আছে, ফুয়েল গজ তো আছেই, ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার আছে, তারপরে গিয়ার ইন্ডিকেটর আছে, ক্লোক আছে, সব মোটামুটি সব ইনফরমেটিভ একটা কনসোল আর কি। সামনের দিকে একটু হেডলাইটটা দেখাও। তো এই বাইকের এই জিনিসটা আমার পছন্দ আর কি। এইখানে যে ডিআরএলগুলো জ্বলতেছে, এই যে আপনি যখন ইগনিশন অন করবেন, চাবিটা অন করবেন আর কি, তখন এই ডিআরএলগুলো জ্বলবে। আর এই হেডলাইটের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস এখানে অ্যাড করা হয়েছে, যেটা অনেক বাইকে আমরা পাই না। সেটা হচ্ছে কনসোলের ব্যাপারে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। কনসোল সাধারণত আমরা এখানে সুইচগুলো দেখি, বাট এই বাইকের ক্ষেত্রে কনসোলের যে সুইচগুলো আর কি, অর্থাৎ এইগুলি এইখানে দেওয়া হয়েছে, অর্থাৎ হ্যান্ডেলবারে আপনাকে এই হাত বাড়াইতে হবে না আর কি। সো এইখান থেকে যে মোড, এটা হচ্ছে সিলেক্ট। আর যেটা আমি বলছিলাম হেডলাইটের ব্যাপারে, তো হেডলাইটে এখানে একটা অটো সিস্টেম আছে। এই যে আমি দেখাচ্ছি মোডটা, এই যে মোডগুলো চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, নেভিগেশন, এরপর ব্যাটারি, এই যে অটো, অর্থাৎ হেডলাইটটা এখন অটো অ্যাপিয়ারেন্স দেওয়া আছে। তার মানে আপনি যখন বাইকটা রাইড করবেন, যদি অটোতে দেওয়া থাকে আর কি, তাহলে সানলাইটের সাথে সাথে এখানে সেন্সর আছে, যদি সানলাইট কমে যায় একদম, তখন আপনার হেডলাইটটা জ্বলে উঠবে আর কি। এবং ডে লাইট যখন এরকম আলো থাকবে অনেক, তখন আবার নিভে যাবে, বাট ডিআরএলগুলো জ্বলা থাকবে অলওয়েজ। সো এই জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে আর কি। আর এই বাইকের আরেকটা জিনিস আমার খুব পছন্দ, সেটা হচ্ছে এই যে কিটা, অনেক সুন্দর একটা কি, দেখতে ভালো লাগে আর কি, ইট লুকস নাইস, আমার বেশ পছন্দের আর কি।
তো কি শুধু ভালো হলেই হবে না আর কি, আরও আমরা চালিয়ে যখন দেখবো তখন আরও অনেক বিষয়গুলো জানতে পারবো আমরা। আর এজ ইউজুয়াল এখন যেই বাইকের মধ্যে থাকে, যেমন এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে, ইউএসবির জ্যাক দেওয়া আছে, আপনি আপনার যে কোনো ডিভাইসকে অন দা গো চার্জ দিতে পারেন, এটা একটা বিষয়। আর এই বাইকে কোনো হ্যালোজেন লাইট ইউজ করা হয়নি, সবগুলোই এলইডি, অর্থাৎ সিগন্যাল লাইটগুলো, হেডলাইট তো দেখালাম আমি, টেল লাইট সবগুলি হচ্ছে এলইডি। স্টকেই হ্যাজার্ড দেওয়া আছে, অর্থাৎ হ্যাজার্ডের সুইচ দেওয়া আছে, অর্থাৎ 4টা লাইট একসাথে জ্বলবে, এরকম দেওয়া আছে আর কি। আরেকটা বিষয় বলি, এই বাইক যেহেতু এটা স্পোর্টস ক্যাটাগরির বাইক বলতে পারি আর কি আমরা, তো এই সিটের কথা যদি বলি, এই যে পিলিয়ন সিটটা স্টেপ আপ, যথেষ্ট উঁচু আর কি। আপনার পিলিয়ন যদি হাইট কম হয় তাহলে উঠতে একটু ব্যাক পাইতে হবে, তাকে যথেষ্ট ব্যাক পাইতে হবে, অথবা হয়তো ফুটপ্যাকে বা ফুট রেস্টে পা দিয়ে উঠতে হবে। তবে রাইডার সিটটা যথেষ্ট বড় আছে আর কি, আপনি বসে ওয়াইড আছে, বসে আরাম পাবেন। তো এরকম একটা বাইক বাংলাদেশে বর্তমানে এটার প্রাইস, এটা একটু আমি হিরোর স্ট্র্যাটেজি বা বাংলাদেশের যে ডিলার্স নিল এদের স্ট্র্যাটেজিটা বুঝি না আর কি। এই বাইকটা যখন প্রথমে আসছিল, লঞ্চ হয়েছিল আর কি, তখন হচ্ছে 4 লাখ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। এই কিছুদিন আগে এই বাইকটার দাম এখন 5 লক্ষ টাকা করা হয়েছে আর কি। আই ডোন্ট নো দ্য রিজন, কারণটা কি। তো এইরকম একটা বাইক, এই বাইকের যদি বিল্ড কোয়ালিটির কথা আমি বলি তাহলে একটু বলবো আমি, আগে আসো। তো বিল্ড কোয়ালিটি আমার কাছে আর কি টপ নচ না, আপ টু দ্য মার্ক না। যেমন এখানে যেমন এই যে প্যানেলগুলো, এই দেখেন হ্যাঁ প্যানেল গ্যাপ ইস্যু আছে, এরা একটু এখানে আমার কাছে মনে হচ্ছে কস্ট কাটিং করছে, যেমন তারা সামনে সাসপেনশনে কস্ট কাটিং করছে, এই জিনিসগুলো। তারপরে এই যে ফিনিশিং নেই কোনো, এই জিনিসগুলো তারা গ্রাইন্ডিং করতে পারতো, একটা স্মুথ ফিনিশিং দিতে পারতো, এই ফাইনাল টাচটা নাই আর কি। আমার কাছে মনে হয়েছে এইগুলো আরও ভালো হইতে পারতো, বেটার করতে পারতো তারা। সো এইদিকে আরও মনোযোগ দেওয়া উচিত হিরোর। আমরা এখন বাইকটা চালিয়ে দেখবো, চালিয়ে দেখার সময় যে জিনিসগুলো জানানো দরকার এগুলো আমি জানানোর চেষ্টা করব। এরপর ফিরে আসে আবার আমি আমার সামারাইজটা করবো আর কি। তো ওয়েলকাম টু দ্য রোড। রাস্তায় আসলাম। প্রথমেই বললি সিটিং পজিশনের কথা। সিটিং পজিশন যথেষ্ট ভালো মনে হচ্ছে আর কি আমার কাছে। এই সেগমেন্টের যে বাইকগুলো আছে, যেমন R15 এর কথা যদি বলি, GSX-R এর কথা যদি বলি, অথবা আমি যদি হচ্ছে CBR এর কথা বলি, CBR এর সাথে কিছুটা মিল আছে আর কি। R15 আর GSX-R এর মতো অতটা আপনাকে লিন হইতে হয় না, সুতরাং যদিও ক্লিপ অন হ্যান্ডেল বার, বাট এতটা লিন হইতে হয় না আর কি। সো এদিক দিয়ে আমি বলবো ট্যুরের জন্য বেশ ভালো একটা সিটিং পজিশন আর কি। এরপর যদি পাওয়ার ডেলিভারির কথা বলি, ইঞ্জিন রিফাইনমেন্টের কথা বলি বা পাওয়ার ডেলিভারির কথা বলি, যেহেতু এটা একটা DOHC ইঞ্জিন, তো যদি আমি ইনিশিয়াল এবং মিড রেঞ্জের কথা বলি তাহলে পাওয়ার ডেলিভারিটা আপনি ওইভাবে ফিল করতে পারবেন না। বাট দিস ডিস্টার্বিং। কিন্তু যদি আপনি হচ্ছে হায়ার RPM এর কথা বলি, হায়ার RPM এর যথেষ্ট পাওয়ার ডেলিভারি আপনি ফিল করতে পারবেন। সো এই দিক দিয়ে এটা ভালো আর কি। অর্থাৎ আমার কাছে মিড রেঞ্জের চেয়ে হাই RPM এ পাওয়ার ডেলিভারিটাকে বেশি সুন্দর মনে হয়েছে, বেশ ভালো মনে হয়েছে। সুতরাং সিটির চেয়ে হাইওয়েতে আমি এই বাইকটাকে বেশি প্রিফার করব। আর ভাইব্রেশনের কথা যদি বলি, আমি দেখলাম যে 3000, 4000, 5000 RPM এর দিকে কিছুটা ভাইব্রেশন আমি ফিল করতে পারতেছি, কিন্তু যখন হায়ার RPM এ চলে যাচ্ছি আমি, অর্থাৎ 7000, 8000-এর দিকে চলে যাচ্ছি, তখন কিন্তু ভাইব্রেশনটা কমে আসতেছে। এটা বিকজ অফ দ্য DOHC ইঞ্জিন কিনা আই ডোন্ট নো। সো রিফাইনমেন্টের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে শুরুর দিকে কারো কাছে মনে হবে দিস বাইক ইজ এ লেজি বাইক, অর্থাৎ কিন্তু আপনি যখন 7000 RPM ক্রস করে যাবেন ইউ ক্যান ফিল দ্য পাওয়ার। এইটা ভালো লাগলো আমার কাছে এই বিষয়টা। তো এই বাইকটাতে AC স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, 6 গিয়ার বক্সের একটা বাইক এটা, অর্থাৎ 6 গিয়ার আছে এটাতে। গিয়ার মোটামুটি বেশ স্মুথ লাগলো আর কি আমার কাছে, এদিক দিয়ে কোনো নো ইস্যু। আর আমি আগেই বললাম এই বাইকটাতে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। তো ব্রেকিংটা একটু টেস্ট করবো। ব্রেকিংটা হচ্ছে প্রথমে আমি পিছনেরটা রেয়ার ব্রেকটা চেক করব, এরপরে সামনেরটা করবো, এরপর দুটো একসাথে করব। তো আমি একটু পুল করে নিই বাইকটাকে। পিছনের ব্রেকিং বাইট ভালো মনে হয়েছে আমার কাছে, বাট নট আপ টু দ্য মার্ক আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। এবার যদি আমি একটু সিঙ্গেলের সামনেরটাকে শুধু চেক করি, পিছনে একটু দেখে নেই কিছু আছে কিনা, আবার নালে আসে। তো এই অবস্থা। এবার যদি শুধু সামনেরটাকে ইউজ করি, ও সামনের ব্রেকিং বাইট যথেষ্ট ভালো এবং স্মুথ আর কি, যথেষ্ট স্মুথ। আর দুটোই যদি একসাথে করি তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার, আরও বেটার পারফরমেন্স দেবে, এটা বোঝাই যাচ্ছে। তারপরে একটু টেস্ট করে দেখবো।
যথেষ্ট। তো ব্রেকিংয়ে আমি হচ্ছে স্যাটিসফাইড আর কি, এই বাইকের যে ব্রেকিং এটা নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড, ইটস ওকে, এটা নিয়ে কোনো ইস্যু নেই, নো ইস্যু, কোনো কথা হবে না এটা নিয়ে। যদিও এটা একটা ক্লিপ অন হ্যান্ডেল বার, অর্থাৎ 3 পার্ট হ্যান্ডেল বার, তো ম্যানুভারিংয়ের কথা যদি বলি, ম্যানুভারিং আমার কাছে ভালো মনে হয়েছে, একদম টপ নচ না, বাট ভালো মনে হয়েছে আর, কারণ ম্যানুভারিং এই যথেষ্ট ভালো, ওজনটা ফিল করতে পারবেন না আপনি এই বাইকের। সাসপেনশনের কথা যে বললাম, সাসপেনশন অর্থাৎ সামনের সাসপেনশন টেলিস্কোপিক হওয়ার পরেও মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি, একদম যে স্টিফার সাইডে বা একদম স্মুদার সাইডে সেরকম না, অ্যাভারেজ। গর্তের মধ্যে পড়লে খুব বেশি বাউন্স করে দিচ্ছে সেরকমও না, আমার ভাষায় আর কি চলারেবল, মানে চলার মতো আর কি। তো যাই হোক আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যখন বাইকটা প্রথম চালাতে শুরু করবেন অর্থাৎ 3000-4000 RPM, তখন আপনার কাছে মনে হবে যে ইনস্ট্যান্ট টর্ক নাই, টানতেছে না কেন, এরকম মনে হবে অনেক সময়। কিন্তু যখন আপনি আরেকটু হায়ার RPM এর দিকে যাবেন, 6000-7000 ক্রস করে যাবেন, তখন দেখবেন ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান ফিল দ্য পাওয়ার। সো এই ছিল ওভারঅল আর কি। আর টার্নিং রেডিয়াস মোটামুটি ভালোই আছে এই বাইকটার, যেহেতু ওজন বেশি, টার্নিং রেডিয়াস এই কারণে একটু বেশি দেওয়া হয়েছে, অর্থাৎ ঘুরে এটা একটু বেশি জায়গা লাগে আর কি। সো এই ছিল ওভারঅল এক্সপেরিয়েন্স আর কি আমার। তো আমরা বাইকটা রাইড দিলাম, রাইড দেওয়ার সময় যে যে জিনিসগুলো ফিল করছি সেগুলি বললাম। তো এখন যদি আমি একটু সামারাইজ করি বাইকটা, সামারাইজ করার আগে দু একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই বাইকটা অর্থাৎ বাংলাদেশে এই বাইকটা 210 সিসির একটা বাইক। আমি যদি কম্পেয়ার করি দু একটা বাইকের সাথে, যেমন যদিও সিসিগুলো সমান না, কারণ এই 210 সিসির বাইক বাংলাদেশে আর নাই, এই বাইকটাকে যদি আমাদের দেশের মার্কেটে যে এর রাইভালগুলো আছে এদের সাথে তুলনা করি, যদিও এই বাইকটা ওইভাবে এখনও বিক্রি হয়নি, যেমন R15-এর 2টা সিরিজ আছে, ভার্সন 3, ভার্সন 4, এদিকে GSX-R আছে অথবা CBR আছে, তো এদের সাথে যদি তুলনা করি, টু বি ফ্র্যাঙ্ক আর কি, পেরে উঠবে না, এটা হচ্ছে আমার কথা, আমার মতামত। যদিও সিটিং পজিশন এটার অনেকটা বেটার, যেমন CBR-এর মতো আর কি সিটিং পজিশনটা, আবার R15 বা GSX-R-এর সাথে তুলনা করে সিটিং পজিশন অতটা লিন হইতে হয় না ওদের মতো আর কি, এদিক দিয়ে ভালো। আমি হচ্ছে বিল্ড কোয়ালিটির কথা কিছুক্ষণ আগে বলছি, তো এইখান থেকে আরেকটা জিনিস আছে, কিছু আমি ব্যাড নয়েজ পাচ্ছি, যেমন বডি থেকে আসতেছে, হয়তো এইগুলি বোঝা যাচ্ছে না কোথা থেকে আসতেছে, আননোন জায়গা থেকে আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে বিল্ড কোয়ালিটির কারণেই হচ্ছে, এটা একটা বিষয়। আর এর আগে আমি বলছি, যদি নেগেটিভ জিনিসের কথা বলি, যেমন USD সাসপেনশন দিতে পারতো, TCS দিতে পারতো, অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া উচিত ছিল এই বাইকটাতে। আরেকটা জিনিস যেটা আমি খুব ফিল করছি আর কি, এই ধরনের একটা বাইকে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে রাইডিং মোড, অ্যাটলিস্ট 2টা বা 3টা রাইডিং মোড দিত, এটা বেটার হইতো এই বাইকটার জন্য। আর যখন আমি হচ্ছে দেখলাম পুল করতেছি আর কি 100-100 কাছাকাছি, তখন আমি পিলিয়ন নিয়ে রাইড করছি এই কিছুটা সময়, তো পিলিয়নের ফুট প্যাকে কিছু ভাইব্রেশন পাওয়া যাচ্ছে আর কি। এর যে প্রিডিসেসর ছিল, আমি একটা বললাম ZMR, ওইটার সাথে তুলনা করে ওইটা ওই সময় যে হাইপ তুলছিল, যে ভাইব দিছিল মানুষকে, বাইক প্রেমীদেরকে, এইটা কিন্তু ওইভাবে আমার মনে হয় দিতে পারতেছে না, অর্থাৎ গ্রাউন্ড ব্রেকিং যে ভাইব ওইটা দিতে পারবে না বা দিতে পারতেছে না। সো আলটিমেটলি এই বাইকটা আমাদের বাজারে, আমাদের মার্কেটে কতটুকু সার্ভাইভ করতে পারবে এই ব্যাপারে আমি সন্দিহান আসলে। সো এটা একটা বিষয়। আর হিরোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে দামের ব্যাপারে যাতে তারা কনসিডার করে, কারণ আমরা বাঙালিরা ব্র্যান্ড ভ্যালুটাকে গুরুত্ব দিই আর কি। এটা অবশ্যই ইন্ডিয়ান একটা বাইক, জাপান অরিজিন অথবা ইউরোপিয়ান অরিজিন বাইক না এটা, সুতরাং আমরা কিন্তু এটাকে ওইভাবেই ভ্যালু করব। সুতরাং দামের ব্যাপারে আমার মনে হয় এটা অবশ্যই, এখন যদি এটার দাম 5 লক্ষ টাকা, এই প্রাইসটা এটার সাথে যায় না আসলে আমার মতে। এটার শুরুতে প্রাইসটা ছিল হচ্ছে 4 লক্ষ, তো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, কারণ বাংলাদেশে কিন্তু সব বাইক এখন আসা শুরু হয়নি, ইতোমধ্যে যদিও আমরা দেখছি রয়্যাল এনফিল্ড চলে আসছে, রয়্যাল এনফিল্ডের যদিও সেগমেন্টটা ক্যাটাগরিটা আলাদা, তারপরেও যদি আমি সিসির দিক দিয়ে তুলনা করি, তো রয়্যাল এনফিল্ডের দামগুলো একদম যৌক্তিক দাম হয়েছে আমাদের দেশের বাজারে। ওই দিক দিয়ে যদি তুলনা করি, এই বাইকের দাম আমার মতে আর কি 3.5 থেকে 4-এর মধ্যে হওয়া উচিত, নট মোর দ্যান 4 লাখ, এর বেশি হওয়া কোনোভাবে উচিত না আর কি। সো এই ছিল, আমি আশা করব ভবিষ্যতে এইটার যে আরও যদি কোনো রিফ্রেশ এডিশন আসে, এই জিনিসগুলো যাতে টিউন করা হয়, রিফাইন করা হয়, আর দামটাও যাতে ওইভাবে রাখা হয় আর কি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, ভবিষ্যতে আর কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলি বললে আমি চেষ্টা করব। তো থ্যাংকস ফর বিং উইথ ভ্রমণিক। আল্লাহ হাফেজ।